প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা সর্বদাই আমাদের সঙ্গে অনলাইন ভার্চুয়াল ক্লাসের সাথে যুক্ত রয়েছো, অনলাইন পরীক্ষার সঙ্গেও যুক্ত রয়েছো, তোমাদের সবাইকে আরো একবার আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে অবগত আছো যে আগামী 15ই অক্টোবর হতে তোমাদের প্রতিটি বিষয়ের উপর 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা সম্পূর্ণ সফটওয়্যার ভিত্তিক অনলাইনে। ইতোমধ্যে তোমরা কলেজ নোটিশের মাধ্যমে অবহিত হয়েছ। তো প্রিয় শিক্ষার্থীরা, সেই দিন অর্থাৎ প্রতিটি বিষয়ের 100 নম্বরের পরীক্ষা তোমরা কিভাবে সম্পূর্ণ করবে এবং প্রতিটি বিষয় কিভাবে তোমরা ভালোভাবে পেরে উঠবে, সেজন্য মূলত আজকের এই ক্লাস। এর আগে আমি তোমাদেরকে আরো 3টি ক্লাস নিয়েছি। আজকের আমার ক্লাস নাম্বার হচ্ছে চতুর্থ, অর্থাৎ লেকচার নাম্বার 4। এর আগে আমি আরো 3টি ক্লাস নিয়েছি। লেকচার নাম্বার 1 রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, লেকচার নাম্বার 2 ছিল ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা, লেকচার নাম্বার 3 ছিল সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। আর আজকে আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি লেকচার নাম্বার 4 নিয়ে, অর্থাৎ তোমাদের রসায়ন বইয়ের অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। আমাদের আজকের বিষয় রসায়ন ও শক্তি। এই অধ্যায়টির উপর এমসিকিউ প্র্যাকটিস করা, অর্থাৎ এই অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ পরীক্ষায় আসবে, কতভাবে আসতে পারে তোমাদেরকে আজকে সেটা আমি বুঝিয়ে দিব। আশা করি আজকের এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনলে এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ গুলা তোমরা সুন্দরভাবে পারবে। তো আর নয় কথা, তো শিক্ষার্থীরা চলো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রসায়ন ও শক্তি অধ্যায়টিতে আমরা এমসিকিউ প্র্যাকটিসটা হেডলাইন দিয়েছি। তো চলো আমরা প্রথম এমসিকিউটা দেখি। নাম্বার 1, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ডেল্টা এস এর মান কত? এটা তোমরা অবশ্যই ডেল্টা এস এর মান তোমরা বের করতে পারো, সৃজনশীল প্রশ্নে তোমরা শিখেছো। কিন্তু এমসিকিউর সময় তো আর অঙ্ক করার সময় পাবে না, এজন্য বইয়ের মধ্যে তোমাদের দেখবা 4 থেকে 5টা বিক্রিয়া দেওয়া আছে যার ডেল্টা এস এর মান সহ। এই 3 থেকে 4টা বিক্রিয়া ডেল্টা এস এর মান মেমোরাইজ রাখবে। তাহলে 1 নম্বরের বিক্রিয়া ডেল্টা এস এর মান হবে প্লাস 180 কিলোজুল, কারণ এই বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া যার ডেল্টা এস এর মান ধনাত্মক, অর্থাৎ 180 কিলোজুল। তো সঠিক উত্তর হবে 1 ঘ। এরপর আসো 2 নম্বর। 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যাবে? তো আমরা জানি 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়? 891 কিলো জুল শক্তি পাওয়া যায়। এখানে যেহেতু কিলো জুল দেওয়া নেই, এখানে জুল দেওয়া আছে, তাহলে হবে 891,000 জুল। যদি কিলো জুল থাকে তাহলে 891 কিলো জুল, আর যদি জুল দেওয়া থাকে তাহলে 891,000 জুল। তো শিক্ষার্থীরা, কখনো যদি তোমরা 891 অপশনের মধ্যে না পাও, তাহলে 890 দেওয়া থাকবে, তাহলে সঠিক উত্তর তোমরা 890 জুল, কিলো জুল বা 890,000 জুল এই অপশনটা তোমরা দিবা। আর 891,000 থাকলে অবশ্যই 891,000 জুল এই অপশনটি দিবা। তাহলে সঠিক উত্তর হবে 2 এর ক। নাম্বার 3, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন এবং অক্সিজেন বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তি যথাক্রমে 435, 498 এবং 464 কিলো জুল পার মোল। হাইড্রোজেন প্লাস অক্সিজেন, দ্যাট মিন্স পানি, এই বিক্রিয়াটির ডেল্টা এস এর মান কত?
এই অঙ্কটা যদি আমরা করে ফেলি, তোমরা একটু রাফ করে নিবা, বিক্রিয়াটা করবা, করে সমতাকরণ করাই আছে। তোমরা H1 এর মান বের করবা, H2 এর মান বের করে H1 থেকে H2 টা মাইনাস করে দিবা, তাহলে দেখবা -488 কিলো জুল পেয়ে যাবা। তাহলে সঠিক উত্তর হবে 3 ঘ -498 কিলো জুল। নাম্বার 4, নিচের কোনটি জৈব জ্বালানি হিসেবে পরিচিত? জৈব জ্বালানি যে কথা, বায়োফুয়েল একই কথা। তোমরা জানো আমরা সৃজনশীল প্রশ্ন পড়ার সময় একটা ব্যাখ্যামূলক প্রশ্ন শিখেছিলাম যে ইথানলকে কেন জৈব জ্বালানি বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4 গ, ইথানল, CH3CH2OH, অর্থাৎ ইথানলকে জৈব জ্বালানি বা বায়োফুয়েল বলে। তাহলে সঠিক উত্তর হবে 4 গ। এরপরে আসি 5 নাম্বার, তড়িৎ বিশ্লেষ্য কোষে ঋণাত্মক আধানযুক্ত আয়নের কাজ কি? আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ যখন আমরা করি, তো ঋণাত্মক আধানযুক্ত আয়নের কাজ হলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে সঠিক উত্তর হবে 5 খ, ক্যাথোড থেকে সেই ইলেকট্রন গ্রহণ করে। নাম্বার 6, ড্রাই সেল থেকে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়? আমরা জানি ড্রাই সেল হচ্ছে শুষ্ক কোষ, আর এই ড্রাই সেল বা শুষ্ক কোষ থেকে 1.5 ভোল্ট বিদ্যুৎ পাওয়া যায়। আর যেটা আমরা শিখেছি গ্যালোভানিক কোষ অথবা তড়িৎ রাসায়নিক কোষ, সেখান থেকে 1.1 ভোল্ট শক্তি পাওয়া যায়। যেহেতু এখানে ড্রাই সেলের কথা বলা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে 1.5 ভোল্ট। 6 খ। 7 নম্বর, 1 মোল ইউরেনিয়াম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে কত জুল শক্তি উৎপন্ন করে? এটা তোমাদের টেক্সট বইয়ের এই অধ্যায়ের একদম শেষের দিকে একদম সরাসরি প্রশ্নটা দেয়া আছে যে 1 মোল ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে 2.0 গুণন 10 টু দা পাওয়ার 13 জুল। অর্থাৎ সঠিক উত্তর হবে 7 গ। 8 নাম্বার, এ বন্ড এ, বি বন্ড বি ও এ বন্ড বি এর বন্ধন শক্তির মান দেওয়া আছে যথাক্রমে 435, 244 ও 431 কিলো জুল পার মোল। A2 plus B2 that means 2AB3 না 2AB বিক্রিয়াটিতে ডেল্টা এস এর মান কত? তাহলে এখানে সমতাকরণটা করাই আছে। তোমরা এখানে H1 এর মান বের করবা, অর্থাৎ বিক্রিয়কের বন্ধন শক্তি ভাঙতে কি পরিমাণ শক্তির প্রয়োজন হয় H1 এর মান বের করবা, আর উৎপাদের বন্ধন তৈরিতে কি পরিমাণ শক্তি নির্গত হয় H2 এর মান বের করবা। এরপরে H1 থেকে H2 বিয়োগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে প্লাস 183 কিলো জুল। তাহলে সঠিক উত্তর হবে 8 ক। 9 নম্বর, জীবাশ্ম জ্বালানির মজুদ আনুমানিক কত সময় পর ফুরিয়ে যাবে? 100 বছর পর। এটা তোমাদের বইতে হুবহু কোশ্চেনটা দেওয়া আছে। 9 ক, লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? এটাও তোমাদের টেক্সট বুকে সরাসরি দেওয়া আছে। লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 10 খ, কোবাল্ট অক্সাইড, অর্থাৎ কোবাল্ট অক্সাইড এটা ব্যবহৃত হয়। কোনটি জৈব জ্বালানি? আমরা একটু আগে একটা কোশ্চেন দেখেছি, ইথানলকে জৈব জ্বালানি বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে 11 খ। 12 নম্বর, খাবার ও লবণের তড়িৎ বিশ্লেষণে উপজাত হিসেবে কোনটি পাওয়া যায়? আমরা জানি খাবার লবণ যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি, উপজাত হিসেবে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড পাওয়া যায়। সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় উপজাত হিসেবে। তাহলে সঠিক উত্তর হবে 12 গ। 13 নম্বর, 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? তো শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে 890 কিলো জুল অপশনেও আছে, 891 কিলো জুল আছে। যখন দুইটাই অপশনে থাকবে তখন তোমরা 891 কিলো জুল দিবে, আর যখন 891 কিলো জুল থাকবে না তখন 890 কিলো জুল দিবে। তাহলে সঠিক উত্তর হবে 13 খ, 891 কিলো জুল। এবার আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাই। নিউক্লিয় বিক্রিয়ার সময় তেজস্ক্রিয় নিউক্লিয়াসকে আঘাত করা হয় সাধারণত কোনটি দ্বারা? আমরা জানি যে নিউক্লিয়াসকে তেজস্ক্রিয় নিউক্লিয়াস যারা, তাদেরকে তীব্র গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করা হয়। তাহলে সঠিক উত্তর হবে 14 ঘ, নিউট্রন। 15 নম্বর, কোনটি আমাদের শরীরের ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করে? অবশ্যই সোডিয়াম ক্লোরাইড। 15 সঠিক উত্তর হবে খ, সোডিয়াম ক্লোরাইড। নিচের কোনটি তড়িৎ রাসায়নিক কোষের অংশ নয়? যেমন তড়িৎদ্বার তড়িৎ রাসায়নিক কোষের অংশ, লবণ সেতু এটাও একটা অংশ, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ এটাও একটা অংশ, কিন্তু প্রভাবকের কোনো কাজ নেই। কাজেই প্রভাবক কোন তড়িৎ রাসায়নিক কোষের কোনো অংশ নয়। তাহলে সঠিক উত্তর হবে 16 গ। লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? লিথিয়াম কোবাল্ট অক্সাইড। লিথিয়াম ব্যাটারিতে ব্যবহৃত হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইড। তাহলে সঠিক উত্তর হবে 17 খ। এটা সরাসরি তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে। 18 নম্বর,
একটি বিক্রিয়ার শক্তি চিত্র দেওয়া আছে, চিত্রটা থেকে কি বোঝা যায়? তো শিক্ষার্থী বন্ধুরা, এক্স অক্ষ বরাবর বিক্রিয়া অক্ষ, ওয়াই অক্ষ বরাবর শক্তি দেওয়া আছে। এর নিচে যেটা দেখতে পাচ্ছ এক্স, এটা হচ্ছে বিক্রিয়ক, উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হলো উৎপাদ। বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে। আমরা জানি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গেলে তা আমার শক্তি কি হবে? শোষিত হবে, কারণ এখানে উৎপাদটা উপরে, তাহলে বিক্রিয়ক থেকে মানে উৎপাদে যেতে আমার শক্তির শোষণ ঘটবে। তাহলে এখানে এটা একটা ব্যাপার। আর যখন শক্তির শোষণ হয় তখন ডেল্টা এস এর মান হয় ধনাত্মক। তাহলে এখানে অপশনে দেওয়া আছে ডেল্টা এস এর মান ধনাত্মক, এক্স উৎপাদ ওয়াই বিক্রিয়ক না, এক্স হলো বিক্রিয়ক। তাহলে এক্স বিক্রিয়ক ওয়াই উৎপাদ, ডেল্টা এস এর মান ধনাত্মক। তাহলে 3 নম্বরটা হবে সঠিক উত্তর, 18 গ। তাহলে সঠিক উত্তর 18 গ। এবার আসি নাইট্রোজেন প্লাস অক্সিজেন, দ্যাট মিন্স নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়া থেকে কি বোঝা যায়? এই বিক্রিয়া থেকে বোঝা যায় যে আমরা জানি নাইট্রোজেন প্লাস অক্সিজেন, দ্যাট মিন্স নাইট্রিক অক্সাইড, এটি একটি তাপ-হারি বিক্রিয়া যার ডেল্টা এস এর মান 180 কিলো জুল, অর্থাৎ 180 কিলো জুল তাপ এক্ষেত্রে শোষিত হয়। তাহলে 3 নম্বরটা সঠিক উত্তর। এই বিক্রিয়া ডেল্টা এস এর মান ধনাত্মক, এটিও সঠিক উত্তর। এটি একটি তাপ-হারি বিক্রিয়া, এটিও সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে 19 এর ঘ, 1, 2 ও 3। 20 নম্বর, জ্বালানির আংশিক দহনে কি উৎপন্ন হয়? আমরা জানি যে একটা জ্বালানি যদি পর্যাপ্ত অক্সিজেনের সংস্পর্শে যদি পোড়ানো হয় তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, আর আংশিক দহন করলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, আরো ভাবে আংশিকভাবে দহন করলে কার্বন কণা তথা কালি উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ 20 এর ক। জ্বালানির আংশিক দহনে কার্বন ও কার্বন মনোক্সাইড তৈরি হয়। 21 নম্বর, ফসফরাস পেন্টাক্লোরাইড, দ্যাট মিন্স ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন, ডেল্টা এস এর মান 90 কিলো জুল, বিক্রিয়াটিতে সাম্যাবস্থায়। এখানে দেখো এটি একটি তাপ-হারি বিক্রিয়া। যেহেতু এটি তাপ-হারি বিক্রিয়া, তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, সঠিক উত্তর। এরপরে এই বিক্রিয়ার ক্ষেত্রে E1 ইজ গ্রেটার দ্যান E2 না, এটা হলো তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই শর্তটা, E1 ইজ গ্রেটার দ্যান E2, এটা হলো তাপোৎপাদী বিক্রিয়ার শর্ত। আর তাপ-হারি বিক্রিয়ার ক্ষেত্রে হবে E1 লেস দ্যান E2। তাহলে 2 নম্বরটা সঠিক নয়। চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, হ্যাঁ, কারণ পশ্চাৎ দিকে মোল সংখ্যা কম। আমরা জানি যেই দিকে মোল সংখ্যা কম থাকে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া ওই দিকে ধাবিত হয়। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3। 21 এর খ, 1 ও 3। এবার আসি 22 নম্বর, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, দ্যাট মিন্স পানি। এই বিক্রিয়াটিতে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি 435 কিলোজুল পার মোল। হ্যাঁ, তোমাদের বইতে 436 আছে, এখানে 435 দেওয়া রয়েছে। হ্যাঁ, দুইটাই সঠিক। 435 থাকলে 435 ধরবে, 436 থাকলে 436 ধরবে। অক্সিজেন বন্ড হাইড্রোজেনের বন্ধন শক্তি 464 কিলোজুল। হ্যাঁ, এটাও সঠিক উত্তর। বিক্রিয়ায় ডেল্টা এস এর মান -572। তোমরা ডেল্টা এস এর মানটা করে দেখবে যে -572 পাবে না, সম্ভবত তোমরা -488 পাবে। তাহলে 3 নম্বরটা সঠিক না। তাহলে সঠিক উত্তর হবে 22 এর ক, 1 ও 2। এবার আমরা 23 নম্বরে চলে যাই। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা যখন গলিত ক্যালসিয়াম ক্লোরাইড করি তাহলে অ্যানোডে যাবে ক্লোরিন, আর ক্লোরিন থেকে ক্লোরিন গ্যাস তৈরি হয়। ক্যাথোডে যাবে ক্যালসিয়াম ধাতু, অর্থাৎ ক্যালসিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে, আর পাত্রের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হবে 23 এর ঘ, 1, 2 ও 3। এবার আসি তাপোৎপাদী বিক্রিয়া হলো কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। এটি একটি দহন বিক্রিয়া। আমরা জানি দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো চুনের পানি, এটা তাপোৎপাদী বিক্রিয়া না। মিথেন প্লাস অক্সিজেন, এটাও একটি দহন বিক্রিয়া। এক্ষেত্রেও ডেল্টা এস এর মান ঋণাত্মক হবে, অর্থাৎ তাপ উৎপন্ন হবে। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3, 24 এর গ। এবার আসি 25 নম্বর, হাইড্রোজেন গ্যাস বায়ু অপেক্ষা ভারী না, হাইড্রোজেন গ্যাস বায়ু অপেক্ষা হালকা। তাহলে 1 নম্বরটা ভুল। ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি, হ্যাঁ, ফুয়েল সেলের সবচেয়ে ভালো জ্বালানি হলো হাইড্রোজেন গ্যাস। পরিবেশ বান্ধব জ্বালানি, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস হচ্ছে পুরোপুরি পরিবেশ বান্ধব। কাজেই সঠিক উত্তর হবে 2 ও 3। তাহলে 2 ও 3 কোন অপশনে আছে? গ নম্বরে আছে। তাহলে সঠিক উত্তর হবে 25 এর গ। এরপরে আসি, নিচের তথ্যগুলো ব্যবহার করে 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যার বন্ধন শক্তির মান দেওয়া আছে, উদ্দীপকের বিক্রিয়া ডেল্টা এস এর মান কত।
তাহলে তোমরা বিক্রিয়কের H1 এর মান বের করবা, উৎপাদের ক্ষেত্রে H2 এর মান বের করবা, ডেল্টা H সমান H1 বিয়োগ H2 বিয়োগ করলে তোমরা সঠিক উত্তর পেয়ে যাবে -99 কিলো জুল। এই অঙ্কটা তোমাদের টেক্সট বুকে সরাসরি দেওয়া আছে, অর্থাৎ সঠিক উত্তর হবে 26 খ -99 কিলো জুল। উদ্দীপকের বিক্রিয়ায় মানে ওই বিক্রিয়াটিতে যেহেতু বিক্রিয়াটি তাপোৎপাদী মানে মাইনাস পাওয়া গেছে, তাহলে তাপ বৃদ্ধিতে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে না। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ বিক্রিয়া বাম দিকে যায়। তাহলে 1 নম্বরটা ভুল। তাপ বৃদ্ধিতে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, হ্যাঁ এটা হলো সত্য কথা, তাপ বৃদ্ধিতে উৎপাদের পরিমাণ হ্রাস পায়। চাপের কোনো প্রভাব নেই, হ্যাঁ চাপের কোনো প্রভাব নেই, কারণ বিক্রিয়কের মোল সংখ্যা 1 যোগ 1 সমান 2, উৎপাদের মোল সংখ্যা 1 যোগ 1 সমান 2। যেহেতু বিক্রিয়াটিতে উভয় দিকে মোল সংখ্যা সমান, কাজেই বিক্রিয়াটির সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব থাকবে না, এটাও সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে 27 গ 2 ও 3। এবার আমরা 28 নম্বর চলে যাই। উদ্দীপকের কোষটি নিচের কোনটি? তাহলে এটা একটা কি কোষ? তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা রাসায়নিক কোষ না। রাসায়নিক কোষে দুইটা পাত্র থাকবে। এটা শুষ্ক কোষ নয়, এটা অর্থাৎ এটা ব্যাটারি নয়। গ্যালোভানিক কোষ যে কথা, তড়িৎ রাসায়নিক কোষ একই কথা। তাহলে সঠিক উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ কোষ। এই কোষটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। অর্থাৎ একটি পাত্রে যখন অ্যানোড এবং ক্যাথোড থাকে, লবণের দ্রবণ থাকে এবং ব্যাটারি সংযোগ দেওয়া হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা রাসায়নিক শক্তি উৎপন্ন করব, তখন সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে সঠিক উত্তর হবে 28 খ। এরপরে আসি 29 নম্বর। উদ্দীপকের কোষটিতে এক্স দণ্ডটি কি অ্যানোড? হ্যাঁ, এক্স দণ্ডটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়। ওয়াই দণ্ডে বিজারণ ঘটে? হ্যাঁ, ওয়াই দণ্ডে দ্রবণ থেকে ক্যাটায়ন গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাহলে এর মানে কি ওয়াই দণ্ডে বিজারণ ঘটে, এটাও সঠিক উত্তর। তড়িৎ বিশ্লেষ্য রূপে লবণের দ্রবণ ব্যবহার করা হয়? হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ কোষে দ্রবণ হিসেবে লবণের দ্রবণ ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে 29 ঘ 1, 2 ও 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের আমি অনেকগুলো তোমাদের এমসিকিউ কন্টেন্টে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আশা করি এই অধ্যায় থেকে এই ধরনের এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসবে। সামনে তোমাদের যে পরীক্ষা রয়েছে 100 নম্বরের এমসিকিউ, সেই পরীক্ষায় তোমরা এখান থেকে প্রায় 50% কোশ্চেন একই নিয়মের কমন পেয়ে যাবে। আর যারা ওভার কনফিডেন্স রাখতে চাও, তারা একটু বই থেকে একটু দেখে নিবা, যাতে করে তোমাদের 100% নিশ্চিত তোমরা থাকতে পারো যে না আমি যে কোনো ধরনের এমসিকিউ পারবো। তো যাই হোক, তোমরা এই স্লাইডটা, এই কন্টেন্টটা ভালোভাবে বুঝে শুনে প্র্যাকটিস করলে আমি আশা করি এই অধ্যায় থেকে তথা রসায়ন ও শক্তি অধ্যায়টি হতে যে কোনো ধরনের এমসিকিউ তোমরা পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ আর নয়, আবার দেখা হবে ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ।